রাত 2:38। ইউক্রেনের মাইকোলাইভের একটি গোপন কন্ট্রোল সেন্টার থেকে একসঙ্গে উড়ে গেল 14টি ড্রোন। তাদের গন্তব্য ক্রিমিয়ার উপকূলে রাশিয়ার একটি সামরিক নৌঘাঁটি, দূরত্ব প্রায় 174 কিলোমিটার। প্রথম দেখায় মনে হচ্ছিল এটা আর 10টা ড্রোন হামলার মতোই একটি সাধারণ অভিযান, কিন্তু রাশিয়া তখনও জানত না এই 14টি ড্রোনের আসল উদ্দেশ্য কী। কারণ এগুলোর মধ্যে 6টি ড্রোনের ভেতরে লুকিয়েছিল এমন কিছু যা পুরো আক্রমণের চিত্রটাই বদলে দিতে পারে। রাত 2:38 কিছু পরেই রাশিয়ার একটি টোর-এম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন শনাক্ত করে। টার্গেট লক করা হয়, মিসাইল ছোড়া হয়। কয়েক সেকেন্ড পর একটি ড্রোন আকাশ থেকে ধ্বংস হয়ে গেল, কিন্তু সমস্যা হলো বাকি 13টা ড্রোন থামল না। এখানেই শুরু হলো খরচের হিসাব। একটি তুলনামূলক সস্তা ড্রোন ধ্বংস করতে রাশিয়াকে একটি ব্যয়বহুল প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ ইউক্রেনের লক্ষ্য শুধু ড্রোন দিয়েই আঘাত করা নয়, তারা একই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে। রাশিয়ার কমান্ডার এবার আকাশে পাঠালেন একটি KA-52 এলিগ্রেটর অ্যাটাক হেলিকপ্টার। প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হেলিকপ্টারটি ড্রোনগুলোর দিকে ছুটে গেল। কিছুক্ষণ পর এটি ড্রোনগুলোর কাছে পৌঁছে যায়। 30 মিলিমিটারের কামান থেকে গুলি ছোড়া হলো, আরেকটি ড্রোন ধ্বংস। কিন্তু বাকি ড্রোনগুলো সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। তারা গাছের মাথায় কাছাকাছি অত্যন্ত নিচু উচ্চতায় উঠতে শুরু করে। KA-52 পাইলটের জন্য এখন পরিস্থিতি কঠিন, কারণ এত নিচুতে উঠে ড্রোনের পিছু নেওয়া যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি ইউক্রেনের প্রতিরোধ নেটওয়ার্কের কাছে নিজের অবস্থান প্রকাশ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। শেষ পর্যন্ত হেলিকপ্টারটি ড্রোনগুলোর পিছু ধাওয়া বন্ধ করে ফিরে যায়। রাশিয়া এবার ব্যবহার করলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার। স্বয়ংক্রিয় করা হলো শক্তিশালী ক্রাসুয়া-4 জেমিং সিস্টেম। এর উদ্দেশ্য হলো ড্রোনগুলোকে GPS এবং যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দেওয়া। রাত 3:11 একটি ড্রোনের সিগন্যাল, তারপর আরেকটি। কোনো মিসাইলের আঘাত নেই, কোনো বিস্ফোরণও নেই, শুধু স্ক্রিন থেকে ড্রোনের অবস্থান অদৃশ্য হয়ে গেল। কিন্তু ইউক্রেনীয়রা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। GPS হারিয়ে গেলেও কিছু ড্রোন বিকল্প নেভিগেশনের ব্যবস্থায় উঠতে থাকে। তবুও 2টি ড্রোন পথ হারিয়ে ফেলে। এখন বাকি মাত্র 9টি। S-400 এর সামনে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। রাত 3:19 রাশিয়ার একটি S-400 সিস্টেম 9টি ড্রোন শনাক্ত করল। এবার চাইলেই রাশিয়ার মিসাইল ছুড়ে সবগুলো ধ্বংস করতে পারে, কিন্তু মিসাইল অন্য জায়গায়। S-400 এর শক্তিশালী রাডার চালু করে ফায়ার কন্ট্রোল করে তার অবস্থানও শত্রুর কাছে প্রকাশ পেতে পারে। আর ইউক্রেন ইতিমধ্যে রাশিয়ার রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থান শনাক্ত করে আঘাত করার কৌশল ব্যবহার করেছে। তাই কমান্ডার ঝুঁকি নিলেন না। 9টি ড্রোন তার প্রতিরক্ষা এলাকা পেরিয়ে চলে গেল। একটি গুলি পর্যন্ত ছোড়া হলো না। এখন তারা লক্ষ্যের মাত্র কয়েক 10 কিলোমিটার দূরে, কিন্তু রাশিয়া তখনও জানেন না এই 9টি ড্রোনের মধ্যে 6টির আসল রহস্য কী। আসল পরিকল্পনা। রাত 3:24 6টি ভারী ড্রোন হঠাৎ গতি কমিয়ে দিল, আর ঠিক তখনই তাদের ডানার নিচের প্যানেল খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে এলো ছোট ছোট FPV ড্রোন। এগুলো ছিল দ্রুত গতির কোয়াডপ্টার, যেগুলো একজন মানব অপারেটরের সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। হঠাৎ এতক্ষণ রাশিয়া যে বড় ড্রোনকে ধ্বংস করার চেষ্টা করেছিল, সেগুলো আসলে কি এক ধরনের ড্রোন ক্যারিয়ার? তাদের আসল কাজ ছিল কি FPV ড্রোনগুলোকে যতটা সম্ভব কাছে পৌঁছে দেওয়া। আর এই FPV ড্রোনগুলোর সঙ্গে ছিল বিস্ফোরণ ও সামরিক ওয়ারহেড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়ার GPS জেমিং সিস্টেম বড় ড্রোনগুলোর উপর প্রভাব ফেললেও এই ছোট ড্রোনগুলোর শেষ পর্যায়ে নিয়ন্ত্রণ ছিল মানব অপারেটরদের হাতে। তারা সরাসরি ক্যামেরায় ভিডিও দেখে এগুলো পরিচালনা করেছিল। শেষ প্রতিরক্ষা। রাত 3:31 রাশিয়ার প্যান্টসির-S বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবার বড় ড্রোনকে শনাক্ত করে। এবার আর কোনো ঝুঁকি নেওয়া হলো না। মিসাইল, কামান, 2 ধরনের অস্ত্র ব্যবহার করে একের পর এক ড্রোন ধ্বংস করা হলো। কিছুক্ষণের মধ্যেই 9টি বড় ড্রোন মাটিতে পড়ে গেল। রাশিয়ান পক্ষ মনে করলো হামলা শেষ, কিন্তু আসল হামলা তখনও শুরু হয়নি। কারণ তাদের রাডারে যে ড্রোনগুলো ধ্বংস করেছিল, সেগুলোর ভেতর থেকে বের হওয়া FPV ড্রোনের তখন ইতিমধ্যে রাশিয়ার ঘাঁটির কাছে পৌঁছে গেছে। ঘাঁটির ভেতরের প্রবেশ। রাত তখন প্রায় 3:40 12টি ছোট FPV ড্রোন এগিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক ও নৌঘাঁটির দিকে। একজন প্রহরী হঠাৎ তাদের শব্দ শুনতে পেল, কিন্তু স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছিল না। একটি ছোট ইন্টারসেপ্টর ড্রোন আকাশে উঠল।
এটি একটি এফপিভি ড্রোনের সঙ্গে সরাসরি সংঘর্ষ করলো, দুটি ধ্বংস হয়ে গেল। আরও কয়েকটি ড্রোনকে গুলি করে থামানোর চেষ্টা করা হলো, কিন্তু ছোট ও দ্রুতগতির ড্রোনগুলোর একের পর এক ঘাঁটির ভেতরে ঢুকে পড়ল। কয়েকটি ড্রোন এগিয়ে গেল নৌজাহানের দিকে, কয়েকটি জ্বালানি সংরক্ষণ এলাকার দিকে, আর কয়েকটি গেল যোগাযোগ ও নিয়ন্ত্রণ সরঞ্জামের দিকে। তারপর একটার পর একটা বিস্ফোরণ, ঘাঁটির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। জ্বালানি থেকে আগুন আরও তীব্র হয়ে উঠল, ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা। যে ঘাঁটি তৈরি করা হয়েছিল ইউক্রেনে সামুদ্রিক ড্রোন শিকার করার জন্য, সেই ঘাঁটি একবার ইউক্রেনীয় ড্রোনের আক্রমণের শিকার। এই পুরোপুরি অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনে 14টি ড্রোন পাঠিয়েছিল, কিন্তু তাদের উদ্দেশ্য 14টিকে লক্ষ্য পৌঁছানো ছিল না, বরং কিছু ড্রোন ছিল বলি দেওয়ার জন্য। তাদের কাজ ছিল রাশিয়ার টোর MKA-52, S-400 এবং প্যান্টসির-S এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক স্বয়ংক্রিয় করানো। যতক্ষণ রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বড় ড্রোনকে নিয়ে ব্যস্ত ছিল, ততক্ষণ ছোট এফপিভি ড্রোনগুলোকে ধীরে ধীরে আসল লক্ষ্যে পৌঁছে যায়। এটাই আধুনিক ড্রোন যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন। একটি সস্তা ড্রোনকে ধ্বংস করতে শত্রুকে অনেক বেশি দামি অস্ত্র ব্যবহার করতে বাধ্য করা যায়। আর কখনো কখনো একটি ড্রোনের আসল কাজ হয় আঘাত করা নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় এবং কিভাবে কাজ করে সেটা বের করে দেওয়া। আজকের যুদ্ধক্ষেত্রে তাই শুধু বড় মিসাইল শুধুমাত্র কিংবা ট্যাঙ্কেই গুরুত্বপূর্ণ নয়, ছোট সস্তা এবং দ্রুত গতির ড্রোনও এখন কোটি কোটি ডলারের সামরিক অবকাঠামোর জন্য বড় হুমকি। আর ভবিষ্যতের যুদ্ধে হয়তো সেই পক্ষই এগিয়ে থাকবে, যে কম খরচের শত্রুর সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভুল জায়গায় ব্যস্ত রাখতে পারে। এই ছিল 14টি ড্রোনের সেই রহস্যময় অভিযান। তো বন্ধুরা, এইরকম আরও নতুন নতুন বিশ্লেষণমূলক ভিডিও পেতে এখনই ভিডিওটি লাইক করে গ্লোবাল ইনসাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।